এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন সাগর কুমার পাঠকের লেখা বাঁকুড়ার ভৌতিক ঘটনা। গল্প পাঠে রয়েছে আমি প্রত্যয়। বিভিন্ন চরিত্রে রয়েছে দেবস্মিতা, মধুরা, আদিত্য, অস্মিতা, বর্ণালী, সৌরভ ধনী সাহা, প্রদীপ্তা এবং সুমিতেন্দ্র। পুজোর লম্বা ছুটি পেয়ে সুশোভন ভাবছিল দশমীর দিন ভোরবেলায় বেরিয়ে পড়বে। দোলনকে সে কথা বলতেই সে এক কথায় রাজি। অহনা যখন পেটে তখন থেকেই ওর আর বাইরে কোথাও যাওয়া হয়নি, এক ওই বাপের বাড়ি ছাড়া। এখন অহনা 6 মাসের হয়েছে, এবার একটু বেরোনো যেতেই পারে। তবে কোথায় যাবে সেটা এখনো ঠিক হয়নি। তবে দীপুদা মানে দীঘাপুরি দার্জিলিং বাদ দিয়ে অন্য কোথাও যাবে। পঞ্চমীর দিন শেষ অফিস ছিল। একটু আগে অফিস থেকে বেরিয়ে দক্ষিণ কলকাতার একটা পুজো মণ্ডপে হঠাৎ মানুষের সাথে দেখা। ইউনিভার্সিটির পড়া শেষ করার পর আর ওর সাথে কোনো যোগাযোগ ছিল না। প্রায় 5 বছর পর বন্ধুকে দেখেই ওকে জড়িয়ে ধরল সুশোভন। কিরে, কি খবর তোর? আরে সুশোভন, কি খবর তোর? কেমন আছিস বল, কেমন আছিস? আমি ভালো চলছে আর কি। ওই চলে যাচ্ছে। আচ্ছা, তুই কি এখনো সেই গ্রামের বাড়িতেই আছিস নাকি কলকাতায় থাকছিস? আমি তো সাউথে ফ্ল্যাট নিয়েছি। না রে, কলকাতায় মেসে থেকে পড়তাম ঠিকই, তবে এখানে জানিস তো আমার কেমন দম বন্ধ হয়ে আসতো। তাই পড়াটরা শেষ করে ওই গ্রামে ফিরে গিয়ে বাড়ির ব্যবসাটাই সামলাচ্ছি। তা তুই তুই এখন কি করছিস বল? আমি এই পিডাব্লিউডিতে আছি। আচ্ছা, এখনো তোরা সেই জয়েন্ট ফ্যামিলিতেই থাকিস? হ্যাঁ, ওই জয়েন্ট ফ্যামিলিতেই থাকি এখনও। বলছি যে সুশোভন, তোদের তো অনেক দিনের ছুটি এখন, তো আয় না একদিন আমাদের বাড়ির সময় করে। মনে আছে তুই সেই মনে হয় সেই ইউনিভার্সিটিতে পড়তে একবার গেছিলি তুই। মা তোকে দেখলে কিন্তু খুব খুশি হবে। ঠিক আছে, যাওয়াই যায়। তোর ফোন নম্বরটা দে, আমি ফোন করে পরে সব কথা বলে নেব। দশমীর দিন ভোরবেলা বেরিয়ে ওরা প্রথমে দুর্গাপুর স্টেশনে নামল। মানুষ স্টেশনেই অপেক্ষা করছিল গাড়ি নিয়ে। শহরের পাকা রাস্তা ছেড়ে গাড়িটা লাল মাটির রাস্তা ধরল। মানুষ বলল, শোন, এখান থেকে আগে আমরা ফুলবেড়িয়া যাব, ঠিক আছে? আর তারপর সেখান থেকে আমাদের গ্রাম গোপালপুর। আর তোদের জন্য এই বেলিয়াতোরের স্পেশাল মেচা সন্দেশ এনেছি, খেয়ে দেখ খেয়ে দেখ। এ গাড়িতেই আছে, এনে এনে। এ জিনিস কলকাতায় পাবি না কিন্তু, খেয়ে দেখ খেয়ে দেখ। ওরা সেই সকালে বেরিয়েছিল, খিদেও পেয়েছিল খুব। খেয়ে অপূর্ব লাগলো ওদের। দোলন বলল, দাদা, খুব ভালো খেতে। কাল তোমাদের ছাতনার প্যাঁড়া খাওয়াবো। কলকাতার ওই ভেজাল জিনিস তো অনেক খেলে, এবার গ্রামের খাঁটি জিনিস খাও কদিন, বুঝলে? লাল মাটির রাস্তা ধরে শাল গাছের জঙ্গল। মানুষ বলল, এই জানিস তো, এই চৈত্র মাসের শেষে যখন শাল গাছে ফুল ফোটে তখন দারুণ দেখতে লাগে চারপাশটা। বাঁকুড়ার প্রত্যন্ত গোপালপুর গ্রামটায় ওরা যখন পৌঁছল তখন বেশ বেলা হয়ে গেছে। মাঠের ধারে সাদা কাশফুলের শাড়ি আর শরতের ঝলমলে নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের শাড়ি বলে দিচ্ছে পুজো এখনো হয়নি। ওরা দেখল গ্রামের রাস্তা দিয়ে বেশ কিছু গরুর গাড়ি যাচ্ছে। দোলন বাচ্চা মেয়ের মতো বলল, আমি একদিন গরুর গাড়ি চড়ব, আমায় চড়াবে ঠাকুরপো? বৌঠান, এখন আর এতে মানুষ চড়ে না, শুধু ওই চাষের কাজে মাল বওয়ার জন্য লাগানো হয় আর কি। সবাই তো এখন ওই টোটো করে চড়ে বেড়াচ্ছে।
তবে ওই গেল সপ্তাহে দুটো হেলিয়া ষাঁড় কিনেছি নতুন গাড়িতে জুতে দেবো বলে। সেটা না হয় আপনাকে দিয়ে শুরু করবো। হ্যাঁ, এইটাই ভালো হবে, এটাই ভালো হবে। দোলনের মুখটা খুশিতে ভরে উঠল। ছোট্ট অহনা তখন মায়ের কোলে ঘুমিয়ে কাঁদা। ওরা মানুষের বাড়িতে পৌঁছতেই দেখল বেশ কিছু মানুষ ওদের জন্য অপেক্ষা করছে। মাটির দোতলা বাড়ি। এ জিনিস দোলন আগে দেখেনি। হাত মুখ ধুয়ে ঘরে যাওয়ার পর সবিতা মানে মানুষের মা ওদের জন্য খাবার আনলেন। অহনার জন্য দুধ আর ওদের জন্য মুড়ি আর বেগুন পোড়া, সাথে উনি চপও এনেছিলেন। কিন্তু যাদের অভ্যাস নেই তারা কি আর সকাল সকাল তেলে ভাজা খেতে পারে? সবিতা অহনাকে কোলে তুলে নিয়ে বললেন, মেয়েটাকে একটু চোখে চোখে রেখো, বিশেষ করে সন্ধ্যের পর। আমাদের গ্রামে কিন্তু কদিন ধরে খুব কারেন্ট চলে যাচ্ছে, এই হ্যারিকেনই ভরসা। তবে গরম লাগবে না এটুকু বলতে পারি। এমন সময় দরজায় এসে দাঁড়ালো একজন বছর 25-এর মেয়ে, পরনে সরু কালো পাড়ের সাদা শাড়ি। সে বলল, মা, বামনি বুড়ি জিজ্ঞাসা করছে ভাত বসাবে কিনা। তুই যা, আমি যাচ্ছি। ততক্ষণে চালটা একটু ধুয়ে রাখতে বল। আর শোন, মানুষকে বল আমি একটু ডেকেছি, আমার ঘরে একটু আসতে বল তো। মেয়েটা মাথা নেড়ে চলে যেতেই সবিতা বললেন, আমার ছোট ছেলের বউ পিয়ালি বিয়ের 1 বছর যেতে না যেতেই অতবাগি একেবারে স্বামীকে খেয়ে ফেলেছে। ফেলেও দিতে পারি নে। এদিকে তোমার বন্ধু তো কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। ওকে একবার বোঝাও না তোমরা, না হলে আমার বংশটা যে একেবারে লোপ পেয়ে যাবে। ঠিক আছে মাসিমা, আপনি কোনো চিন্তা করবেন না, ঠাকুরপুকে আমি বোঝাবো। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু জিরিয়ে নিয়ে গিয়ে ঘুমিয়েই পড়ল সুশোভনরা। আচমকা দোলন চিৎকার করে উঠল, বাবি কই? মেয়েকে সে এই নামেই ডাকে। সুশোভন ধর্মর করে উঠে বসে বিছানায়। আশেপাশে দেখল কোথাও মেয়ে নেই। তারপর লাফ দিয়ে নিচে নামতেই দেখল অহনা দিব্যি খাটের তলায় বসে আপন মনে খেলছে। মেয়েকে সুস্থ অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস পড়ল তাদের। দোলনও ততক্ষণে খাট থেকে নেমে এসে তার নাড়ি চেরা ধনকে বুকে চড়িয়ে ধরেছে। সুশোভন বলল, বাবি নিচে নামলো কি করে? ও হামাগুড়ি দিতে পারে, কিন্তু উঁচু খাট থেকে নিচে পড়ে গেলে তো ওর চোট লাগার কথা। চিৎকার টিৎকার কিছুই তো শুনলাম না। জানো, খাটের নিচে দেখলাম ও হাসতে হাসতে মুখ দিয়ে কেমন ওই বু বু শব্দ করছিল। ওই যখন আমার সাথে খেলে তখন এরকম করে। তাহলে কি ও খাটের নিচে কারোর সাথে খেলা করছিল? কিন্তু খাটের তলা তো একদম ফাঁকা, কেউ নেই, আর কেই বা থাকবে? ছাড়ো তো, এইটুকু বাচ্চা হয়তো নিজের মনে খেলছে। হঠাৎ কেমন একটা অস্বস্তি হতেই দুজনেই চুপ করে গেল। ওদের মনে হলো ওদের পেছনে দরজার পাশে কে যেন দাঁড়িয়ে। পিয়ালি এবার দরজার কাছ থেকেই বলল, তোমরা চা খাবে তো? নিচে চলো। বিকেল হয়ে গেছে। মানুষের বাবা বারান্দায় বসে চা খাচ্ছেন। পাশে দাঁড়ানো অল্প বয়সী বিবাহিত মহিলা, মানুষের বোন শ্যামলী। সুশোভন চেনে, সেই কত ছোট দেখেছিল ওকে। শ্যামলী এসে ওদের প্রণাম করে বলল, কেমন আছো দাদা? ভালো। তুই? তোর তো বিয়ে হয়ে গেছে, তুই এত বড় হয়ে গেছিস, আমি তো ভাবতেই পারছি না। তোর বর কোথায়? ও একটু ব্যস্ত, তাই আসতে পারলো না। এই বৌদি, তুমি পাশের গ্রামে পুজোর ভাসান দেখতে যাবে? তাই তুই থাম, ও তোর মতন অমন ডিঙ্গি নয়। এইসব না করে শ্বশুর বাড়ি গিয়ে মন দিয়ে গড় কর। মায়ের মুখ ঝামটা শুনে শ্যামলী মুখ কালো করে চলে গেল ঘরের ভেতরে। পিয়ালি ইতিমধ্যে থালায় করে কয়েকটা চায়ের কাপ নিয়ে হাজির। খেয়ে দেখো কেমন হয়েছে চাটা।
চা সত্যি দারুণ, ঘন দুধের তৈরি। পিয়ালি বলল, বৌদি, মেয়েটাকে দাও, দুধ খাইয়ে আনি। একটু আগে দোয়ানো হয়েছে, একদম খাঁটি। ভাই, ও এসব হজম করতে পারবে না। তুমি বরং জল মিশিয়ে দাও, আমি খাইয়ে দিচ্ছি। সন্ধ্যার দিকে ওরা মানুষের সাথে বের হলো। মানুষ বলল, এই আমাদের গ্রামের পাশ দিয়ে একটা পুচকে নদী বয়ে গেছে, হাঁটতে হাঁটতে চলো ওদিকেই যাই। সরু নদী আর জলও বেশি না। বর্ষার সময় অবশ্য কিন্তু একদম বুক সমান জল হয়ে যায়। ঘন সবুজে ঘেরা গ্রামের মাটির রাস্তা ধরে চলেছে তিনজন। দুজন বিবাহিত মহিলা গালে সিঁদুর মেখে এই পথেই আসছে। দোলনের মনে পড়ল আজ বিজয়া দশমী। কলকাতায় থাকলে তারও এতক্ষণে ঠাকুর বরণ করা হয়ে যেত। সে বলল, ঠাকুরপো, তোমাদের এখানে দুর্গাপুজো হয় না? না, আমাদের গ্রামে হয় না, তবে আমাদের পাশের গ্রামে একটা ছোট করে পুজো হয়। ওই ওই শ্যামলী বলছিল না, আমাদের এখানে দুর্গাপুজোয় তেমন ধুমধাম হয় না আর কি। তবে চৈত্র মাসের শেষে মহা ধুমধাম করে তোমার মনসা পুজো হয়। পারলে চলে এসো, খুব আনন্দ হয় তখন এখানে। সে তো আমার হাতে নয়, তোমার বন্ধুকে বলো। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে দাঁড়ালো ওরা। জায়গাটা প্রায় অন্ধকার। আলো বলতে পাড় ধরে লাইন দিয়ে কয়েকটা খাড়া বাঁশের ডগা, একটা করে টিমটিমে টুম। ওরই একটার নিচে একটা বাঁশের কঞ্চি দিয়ে বেঞ্চিতে ওদের বসিয়ে মানুষ বলল, তোরা বস এখানে, হ্যাঁ, ওই সামনে খুব ভালো চপ ভাজে, আমি নিয়ে আসছি, দাঁড়া। মানুষ চলে যেতে সুশোভন দোলনকে জিজ্ঞাসা করল, কি গো, কেমন লাগছে এখানে এসে? এই তোমাদের তো চিনলুম না, এলাকায় নতুন নাকি? দোলন উত্তর দিতে যাবে এমন সময় ওদের পেছনে একটা গলার আওয়াজ পেয়ে চমকে উঠল। হ্যাঁ, আমরা কলকাতা থেকে বেড়াতে এসেছি। কার বাড়ি? মানুষ, ওই মানস বাগদের বাড়ি, ওই যাদের রাইস মিল রয়েছে। বুঝেছি। তা ওদের বাড়ি ছোট বাচ্চা নিয়ে আছো, কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধা কেন? আসলে ও বাড়িতে কোনো বেটি চার তার মা বেশি দিন টিকতে পারে না। ও বাড়ির ছোট বউটা তো সুস্থ বাচ্চা বিহল, অথচ অথচ কয়েক ঘন্টা পর বেটি চাটা মারা গেল। তার কদিন পরেই বেচারির স্বামীটাও মারা গেল। বড় বউটা ঘরে 1 মাসের বেটি চাকে নিয়ে শুয়েছিল, আগুন লেগে মরে গেল। তারপর তো বড় ছেলেটা সাধু হয়ে বাড়ি ছেড়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে মেজো বেটা। সে এখনো বিয়ে করেনি ঠিকই, তবে একদিন তো করবেই। তখন কি হবে কে জানে। তবে আমি যে তোমাদের এত কথা বললুম সেটা আবার ওদের বলুনি। হ্যাঁ, সম্পর্কে ওরা আমার জ্ঞাতি হয় কি না শুনলে বলবে জ্ঞাতির নিন্দা করছি। এই রে, মানসাটা এদিকে আসছে, আই পালাই। বলেই লোকটা যেমন হুট করে এসেছিল তেমনি ধাঁ করে অন্ধকারে মিলে গেল। মানুষ এলো, হাতে শালপাতার একটা মোড়কে অনেকগুলো গরম চপ। এই ওই নিয়েই কথাবার্তা চলছে। সুশোভন হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা, তোরা 3 ভাই ছিলি না? তোর ছোট ভাই তো মারা গেছে জানি, তোর বড়দা কোথায়? সে অনেক কথা, পরে বলবো না হয় তোকে সময় করে। খালি এটুকু জেনে রাখ যে বড়দা এখনো বেঁচে আছে, আর বাকি ব্যাপারটা তোকে পরেই বলবো। ব্যাপারটা ও এড়িয়ে যেতে চাইছে দেখে সুশোভন আর দোলনও এই নিয়ে কথা বাড়ালো না। তখন বেশ রাত, খাওয়া দাওয়া হয়ে গেছে, যে যার ঘরে শুয়ে পড়েছে। সুশোভনরা দোতলার একটা ঘরে, তবে কলঘরটা নিচে। দোলন সুশোভনের কোলে ঘুমন্ত মেয়েটাকে দিয়ে বাথরুমে গেল। হ্যারিকে নিয়ে দোলন সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে দাঁড়িয়ে পড়ল দোলন। সিঁড়িতে একজন কাপড় পরে দাঁড়িয়ে আছে।
ও বলে উঠল, কে শ্যামলী? আমায় একটু বাথরুমে দাঁড়াবে, অন্ধকারে ভয় করছে। কিন্তু হ্যারিকেনটা উঁচু করে তুলে ধরতেই দেখল কেউ কোথাও নেই। একরাশ ঠান্ডা বাতাস ওর পাশ দিয়ে গায়ে কাঁটা লাগিয়ে দ্রুত চলে গেল। দোলনের হৃৎপিণ্ডটা যেন বুকের মধ্যে লাফিয়ে উঠেছে। এমন সময় পিয়ালির গলার আওয়াজ পেয়ে ওর থরে যেন প্রাণ ফিরল। তোমাদের ঘরেই যাচ্ছিলাম জল নিয়ে, ভালোই হলো। আমার সাথে একটু দাঁড়াবে, আমি বাথরুমে যাব। হ্যাঁ হ্যাঁ চলো। উপরে এসে দোলন সুশোভনকে কিছু বলল না, কারণ ও জানে ওর স্বামী এইসব ভূত প্রেত কিছু মানে না। এই ছোট, চাটা বসিয়ে দে। হ্যাঁ সুপ্রভাত, দিচ্ছি। সুপ্রভাত। মর্নিং ভাই, মর্নিং মর্নিং। আজ কত শিউলি ফুল তুলেছি জানো? কই দেখি। মেয়ে উঠে গেছে। পিয়ালি, হ্যাঁ, না না, বলছি চাটা হলো? হ্যাঁ দিচ্ছি। এই বৌঠান, বলছি তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও কেমন? আজ ওই হেলিয়া বলদগুলোর গাড়িতে চড়িয়ে তোমায় এলাকাটা ঘুরিয়ে দেখাবো। দি, চাটা নিয়ে যাও তো। আশ্বিন মাসের সকাল, রোদ ঝলমলে নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে। মাঠে ঘাটে যেন তাদেরই ছেঁড়া ছেঁড়া টুকরোর মতো কাশফুলের ঝাঁক মৃদুলয়ে দুলছে। মাটির বুক আঁকড়ে বয়ে চলেছে একটা ফুরফুরে হাওয়া। রাঙা মাটির রাস্তা ধরে এসবের মাঝে পুকুর, খড়ের চাল দেওয়া মাটির বাড়ি আর শালের জঙ্গলের মধ্যে দিয়ে ওরা চলেছে গরুর গাড়ি করে। ওরা দুজনে মানুষের সাথে বেরিয়েছে। পরিবেশটা খুবই মনোরম, একটা হালকা শিরশিরানি ভাব। এত ভোরেও লোকজন বেরিয়ে পড়েছে। মানুষদের বাড়ির সামনে পুকুরটা বেশ বড়। তার ঘাটে কয়েকজন গাঁয়ের বধূ ওদের দেখে ফিসফিস করে কি যেন বলা বলি করছিল। তার মধ্যে একজন মহিলার গলার স্বর বেশ জোরালো হওয়ায় হাড় চুন্নি কথাটা কানে এলো ওদের। হাড় চুন্নি কি ঠাকুরপো? কি হারচুন্নি? আরে ওদের কথা বাদ দাও, যত সব গ্রাম্য অশিক্ষিত, ওদের কথা অত কান দিও না তো। না মানুষ, আমি এর আগেও শুনেছি তোদের বাড়িতে নাকি এর আগেও একটা ছোট্ট বাচ্চা মারা গেছে। ও, তার মানে ওই কাল নদীর ধারে বিলাস জেঠু তোদের এইসব বলছিল না? আরে লোকটার কথায় কান দিস না তো তোরা, খালি গুজব রটি বেড়ায় আমাদের নামে। জ্ঞাতি শত্রু যাকে বলে একেবারে। তোর বড় বৌদি কিভাবে মারা গেছিল? তোর বড়দাই বা কোথায়? তাছাড়া তোর ভাইয়ের বউ সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার পর কিভাবে বাচ্চাটা তার পরেই মারা গেল রে? সব কথা বল, নইলে কিন্তু আমি আজই কলকাতায় চলে যাব। গরুর গাড়ির খোলে বসে মানুষ বলতে শুরু করলো। আসলে হারচুন্নি হচ্ছেন একজন নারী প্রেতাত্মা। আমাদের বাড়ির থেকে ওই দিকে একটু এগোলে দেখবি একটা পোড়া আশশ্যাওড়া গাছ আছে। তো ওই বছর 10 আগে হবে, একদিন বাজ পড়ে সেই গাছটা পুড়ে যায়। এর আগে অনেকেই ওই গাছে খুব রোগা আর লম্বা এক মহিলাকে বসে থাকতে দেখেছে। গ্রামের সবাই বলতো যে ওই গাছে নাকি হারচুন্নি আছে। কেউ কেউ বলতো ওর নাকি বেঁচে থাকতে আবার একটা বাচ্চাও ছিল, কিন্তু একদিন ওর ভুলে বাচ্চাটা কোল থেকে পড়ে নাকি মারা যায়। শ্বশুরবাড়ির লোকজন ওকে খুব মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। দুঃখে অপমানে সে বেচারি ওই আশশ্যাওড়া গাছে গলায় দড়ি দেয়। তারপর থেকে হারচুন্নি ওখানেই থাকে। রাতের বেলা ও বাচ্চা খুঁজতে বেরোয়। কোনো বাচ্চা পেলে তাকে মেরে ফেলারও চেষ্টা করে, যাতে তার মৃত্যুর পর তাকে ও নিজের কাছে নিয়ে যেতে পারে। আমার দাদা বৌদির যখন মেয়ে হয় তখন অনেকেই ওদের হারচুন্নির কথা বলেছিল, কিন্তু দাদা ছিল বরাবর একরোখা টাইপের। ও এসব বিশ্বাস করতো না। একদিন রাতের বেলা ও বন্ধুদের সাথে বাজি রেখে ওই শেওড়া গাছের নিচে দাঁড়িয়ে সেই হারচুন্নির নাম ধরে ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া না পেয়ে ও ওখানে দাঁড়িয়ে খুব হাসাহাসি করে ফিরে আসে। মা জানতে পেরে ওকে খুব বকাবকিও করেছিল।
এখনো মনে আছে সে রাতে খুব ঠান্ডা পড়েছিল। বৌদি বাচ্চা নিয়ে দরমার আঁতুর ঘরে আংরা মানে ওই কাঠ কয়লা জ্বালিয়ে শুয়েছিল। রাতের বেলা সেই ঘরে কিভাবে যেন আগুন লেগে যায়। যখন আমরা টের পাই তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। হ্যাঁ, গ্রামের লোকের সাহায্যে আগুন নেভালে দেখা যায় বাচ্চাটাকে বুকে আঁকড়ে বৌদি পুড়ে কালো কাঠ হয়ে পড়ে আছে। সেই সেই ঘটনার পর থেকে দাদা পুরো গম মেরে যায়। বৌদির শ্রাদ্ধ মিটলেই সে একদিন ভোরবেলা বাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকে দাদার আর কোনো খোঁজ নেই। তবে গ্রামের একজন নাকি তাকে একবার হরিদ্বারে সাধুর বেশে দেখেছিল। তবে দূর থেকে দেখলেও ভিড় ঠেলে তার কাছে পৌঁছতে পারেনি। পরে অবশ্য একদিন মায়ের ঠিকানায় তার চিঠি এসেছিল, কিন্তু সে চিঠিতে কি লেখা ছিল জানি না। মা শুধু বলেছে যে দাদা বেঁচে আছে, তবে সে আর ফিরবে না। দাদা যে বেঁচে আছে এটুকু জেনেই আমাদের শান্তি আর কি। ঠাকুরপো, এবার ফিরে চলো। মেয়েটা ঘুম থেকে উঠে আমায় না দেখলে কান্নাকাটি করবে। ঠিক আছে বৌঠান, চলো চলো বলে বলদ দুটোকে চল, চল, পাঁচনের হ্যাট, বাড়ি মেরে মুখ দিয়ে অদ্ভুত একটা হ্যাট হ্যাট শব্দ করে গাড়িটাকে ঘোরালো মানুষ। এত সুন্দর গ্রাম্য পরিবেশ, তাও কেমন একটা মন ভার ভার লাগছে ওদের। সুশোভন বলল, এই জন্যই বুঝি তুই বিয়ে করতে চাইছিস না। মাসিমাই নিয়ে খুব দুঃখ করছিল। আচ্ছা, হতেও তো পারে এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট বারবার হয় না ভাই। তাহলে পিয়ালির বাচ্চাটা আঁতুর ঘরে কিভাবে মরল? দিব্যি তো সুস্থ বাচ্চা হয়েছিল। এদিকে ভাইটাও আমার হঠাৎই দুর্ঘটনায় মারা গেল। এই এই পোড়া চুন্নি আমাদের বংশকে নির্বংশ করে ছাড়বে মনে হয়। ওর তোমাদের উপর কেন এত রাগ? শুনেছি যে আমার ঠাকুরদা নাকি গ্রামের সালিশি সভায় মোড়ল হিসাবে ওর বাচ্চার মৃত্যুর জন্য ওকেই দোষী সাব্যস্ত করেছিল। তারপরই ওর শ্বশুরবাড়ির লোকেরা ওকে তাড়িয়ে দেয়। ওরা ফিরে আসতেই অহনা পিয়ালির কোল থেকে ঝাঁপিয়ে পড়ে নিজের মায়ের কোলে। তোমার বাচ্চাটা কি ভালো আর মিষ্টি গো, ঠিক যেন একটা পুতুল। ফোকলা দাঁতে যখন হাসে তখন কি যে ভালো লাগে। তুমি যখনই কদিন সময় পাবে তখনই আমার কাছে চলে আসবে। তোমার কাছে ওকে দিয়ে আমি একটু বরং পাড়া বেরিয়ে নেব। কলকাতায় তো এসব হয় না। বলেই হাসিতে গড়িয়ে পড়ে দুজনে। একজন গ্রাম্য সরল সন্তানহারা মা, আর একজন শহুরে শিক্ষিত মহিলা যেন এই বাচ্চাটার মধ্যে দিয়ে এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে পড়েছে। এমন সময় শ্যামলী একটা গেরুয়া রঙের ছোপ ছোপ দেওয়া ছোট্ট রুমাল তার সামনে নাড়িয়ে বলল, এই নাও বৌদি তোমার রুমাল। আমারটা তো সাদা ছিল, এত সুন্দর গেরুয়া ছোপ ছোপ হলো কি করে? শিউলি ফুলের বোটা দিয়ে। সে কি কি করে করলে? সেটি বলবো না, তবে বেশি কেচো না বুঝলে, তাহলেই কিন্তু কদিন পরে আবার সাদা হয়ে যাবে। এটা বাড়ি গিয়ে যত্ন করে তুলে রেখে দেব, মাঝে মাঝে খুলে দেখব। আর তোমার কথা, না, তোমাদের সবার কথা মনে পড়বে। সারাটা দিন শুধু গল্প করলেই হবে? তোমাকে যে ময়দা মাখতে বললাম সে কি হয়েছে? মা সব সময় তো বকবে না তো। ছোট বৌদি বাচ্চা সামলাচ্ছিল বলে ময়দা মাখতে পারেনি। দাঁড়াও তো, আমি মেখে দিচ্ছি। বলে শ্যামলী রান্নাঘরে চলে গেল। পিয়ালিও সেখান থেকে ম্লান মুখে সরে গেল। দুপুরবেলা পিয়ালি যখন ওদের খেতে ডাকতে এলো, অহনা তখন অঘরে ঘুমোচ্ছে। অহনা কলকাতায় থাকতে এই জিনিস কখনোই হয়নি। এখানে মেয়েটা যে সারা রাত জেগে থাকে সেটা দোলন বেশ টের পেয়েছে। নতুন জায়গা বলে এটা নিয়ে মাথা ঘামায়নি সে। পিয়ালি ব্যাপারটা আঁচ করে বলল, ওকে আমি সামলাচ্ছি, তোমরা খেয়ে নাও। আজ তো একাদশী, আমি শুধু আজ ফল আর দুধ সাবু খাবো।
ওকে আমার ঘরে মোটা কাঁথা পেতে মাটিতে শুইয়ে রাখছি, তোমরা খেয়ে আমার ঘরে এসো। দুপুরে আজ মাছ মাংস দুটোই হয়েছে, এছাড়াও আরও পদ। খাওয়া যখন শেষের দিকে হঠাৎ পিয়ালির ঘর থেকে তীব্র চিৎকার শোনা গেল। পিয়ালির ঘরটা দোতলায়। হুড়মুড় করে ছুটে গেল সবাই। একটা বড় মাটির হাঁড়ি ভেঙে চুরমার হয়ে সারা ঘরের মেঝেতে দুধ পড়ে আছে। হাঁড়িটা যেখানে পড়েছে তার পাশেই অহনা শুয়ে কাঁদছে। দোলন ছুটে গিয়ে মেয়েকে কোলে তুলে নিতেই মনে হলো একটা ঠান্ডা হাওয়া তার গা ছুঁয়ে বেরিয়ে গেল। পিয়ালি তখন কাঁদতে কাঁদতে বলল, এইখানে এইখানে মেয়েটাকে মাটিতে শুইয়ে ফল কাটছি। হঠাৎ দেখলাম দরজার সামনে একটা লম্বা ছায়া মূর্তি, তার হাত পাগুলো লিকলিকে সরু আর মুখটা বিভৎস। বিড়ালের ভয়ে শিখে কিছুটা দুধ তুলে রেখেছিলাম আজ সাবু দিয়ে খাবো বলে। মূর্তিটা তার লম্বা হাতটা বাড়িয়ে শিকের দড়িটা ছিঁড়ে দিল। আমি আটকাতে গেলে সে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল। ওরে বাবা, হাতে কোনো মাংস নেই, শুধুই হাড় আর চুন্নি। অজান্তেই দোলনের মুখ দিয়ে বেরিয়ে এলো, শোনো বৌমা, তুমি এই কটা দিন বাচ্চাটা কেরম একা রেখো না তো। ছোট বউ, তুমি একবার আজ সন্ধ্যাবেলায় পীর বাবার কাছে গিয়ে একটা মাদুলি নিয়ে আসবে। আজ মঙ্গলবার, বাবা মাদুলি দেন। মাদুলিটা এনে আজই ওকে পরিয়ে দেবে। শ্যামলী, তুই একবার গুরুদেবের কাছে খবর দিস তো, আমি বাড়িতে একটা পুজো দেব। সারা দুপুর মেয়েকে বুকে জড়িয়ে শুয়ে রইল দোলন। দু চোখে ঘুম নেই তার। তবে কি হাড় চুন্নি সত্যি আছে? এত ভালো লাগছিল এখানে এসে, কিন্তু আর থাকা যাবে না, কালই ফিরে যেতে হবে কলকাতায়। সন্ধ্যাবেলা পিয়ালি ওদের ঘরে আঁচলের গিট খুলে একটা কালো সুতোয় বাঁধা মাদুলি অহনার গলায় পরিয়ে দিল। তারপর তাকে কোলে তুলে নিয়ে বলল, এবার আর আমার সোনাটাকে কেউ কিচ্ছু করতে পারবে না। কথাটা শুনে খিলখিল করে ফোকলা মাড়িতে হেসে উঠল বাচ্চাটা। আচ্ছা, এই যে পীর বাবার কাছ থেকে তুমি যে মাদুলিটা নিয়ে এলে, তাতে কাজ হবে? কি বলছো দিদি? কাজ হবে না মানে? তাহলে তোমায় আমার বাপের বাড়ির গ্রামের একটা ঘটনা বলি, শোনো। এই বলে পিয়ালি তার বাপের বাড়ির ঘটনা বলতে শুরু করলো। আমার বাপের বাড়ি নদিয়াপুর। ওটা আসলে গোয়ালাদের গ্রাম। আমিও গোয়ালারই মেয়ে। এই বাড়িতে যে দুটো গাই গরু আছে না, তাদের দেখাশোনা তো আমিই করি। যাই হোক, আমাদের কয়েকটা ঘর পেছনে শিপ্রা বলে আমার একটা বন্ধু থাকতো, আমারই বয়সী। তো একদিন সকালে শিপ্রার ঘরে গেছি, দেখি তার থুতনিতে কটা বড় বড় লোম। মনে হচ্ছে যেন দাড়ি গজিয়েছে। ওকে সে কথা বলতেই ও অবাক হয়ে গেল। কাল রাতেও এটা ছিল না। আমি তখন কাঁচি দিয়ে সেই লোমগুলো কেটে দিলাম। পরদিন ভোরবেলা শিপ্রা আমার ঘরে এসেছে। মাথার মুখটা মুসলমান মেয়েদের মতো করে ঢাকা। গ্রামে আমাদের পাড়ার পাশেই মুসলমানদের পাড়া। আমাদের তাদের সাথে বেশ ভালোই সম্পর্ক। আমরা সবাই বেশ মিলেমিশেই থাকতাম। তাদের অনেক মেয়েই আমাদের বন্ধু। শিপ্রা আমার সামনে এসে মুখের কাপড়টা সরাতেই দেখলাম আবার তার থুতনিতে লোম গজিয়েছে। এবারে সেটা পরিমাণেও আরও বেশি। ওর চোখ দুটো বসে গেছে। বলল, সারা রাত ঘুমোতে পারিনি। খালি মনে হচ্ছে ওর মাথার কাছে আলখাল্লা পড়ে কে যেন দাঁড়িয়ে আছে। ভোরের আলো ফুটতেই আমার কাছে ছুটে এসেছে। আমি বললাম,
আজ তো তোর দাদার বাড়ি আসার কথা, দাদাকে সব বল। ওর দাদা শহরে মাস্টারি করে, সপ্তাহ কাটিয়ে শনিবার রাতে আসে। রাতে দাদা আসলে ও সব জানালো। দাদা ওকে পরদিনই ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার কাঁচি দিয়ে শিপ্রার থুতনির লোমগুলো কেটে দিল। ওষুধ খাওয়া শুরু হতেই শিপ্রার অন্য সমস্যা শুরু হলো। খিদে নেই, সারা দিন শুয়ে থাকে, দিন দিন ক্রমশ রোগা হয়ে যেতে লাগলো। সারাদিন দরজা বন্ধ করে থাকে আর ঘরের ভেতর থেকে বীর বীর করে কি সব বলে। ওর দাদা ছাড়া কাউকে ঘরে ঢুকতে দেয় না, এমনকি আমাকে দেখলেও চিনতে পারে না। আমি রোজ যাই, দরজার বাইরে থেকে ওর নাম ধরে ডাকি, আর ও আমায় খালি চলে যেতে বলে। গলার স্বরটাও যেন পাল্টে গেছে, মনে হচ্ছে যেন কোনো পুরুষ মানুষ কথা বলছে। গ্রামের অনেকে বলল ওকে কোনো ওঝার কাছে নিয়ে যেতে, কিন্তু শিপ্রার দাদা ঠিক তোমার বরের মতো, এসব কিচ্ছু মানে না। শিপ্রার বাবা নেই, ওর দাদার কথাই শেষ কথা। ওর মা সারা দিন খালি চোখের জল ফেলে। দাদা এবার স্কুল ছুটি নিয়ে বাঁকুড়া শহর থেকে বড় ডাক্তার নিয়ে এলো। তিনি ওষুধ পাল্টে দিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এদিকে শিপ্রা ততদিনে প্রায় বিছানায় মিশে গেছে। তার মরণ যে ঘনিয়ে এসেছে তা আর বুঝতে কারো বাকি রইল না। একদিন ওর দাদা কলকাতা গেছিল। সেদিন শিপ্রার মা একজন ওঝাকে ডেকে নিয়ে আসলো। ওঝা শিপ্রাকে দেখেই এক লাফে ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আমায় ক্ষমা করুন, এ আমার কম্য নয়। ওর শরীরে যে ঢুকেছে সে খুব শক্তিশালী, আমি তাকে বার করতে গেলে আমার বিপদ হয়ে যাবে। আপনারা বরং গোপালপুরের পীর বাবাকে ডেকে আনুন। দাদা ফিরলে তাকে সব জানানো হলো। এতদিন জেদ ধরে থাকলেও বোনের এই অবস্থা দেখে দাদা রাজি হলো। আর এই তাবিজ, তখন ওই পীর বাবাকে নিয়ে আসা হলো। তিনি সব দেখে বললেন, আমি একটা মাদুলি দেব, এটা ওর গলায় পরিয়ে দিও, আর এই তাবিজটা জলে ভিজিয়ে রেখে পরপর 3 দিন ভোরবেলা মেয়েটাকে খাওয়াবে। পীর বাবার কথা মতো সব করা হলো। 3 দিনের দিন শিপ্রা উঠে বসল। তারপর মায়ের দিকে চেয়ে বলল, আমার কি হয়েছিল? আমি কি খুব ঘুমিয়েছিলাম? ওকে সব কথা খুলে বলতে ও কিছুই মনে করতে পারল না। খালি বলল, ঘুমিয়ে ঘুমিয়ে মনে হতো আমার মাথার কাছে আলখাল্লা পড়ে কে যেন দাঁড়িয়ে আছে। পরে পীর বাবা এসে বলেছিলেন, শিপ্রার দেহে যে প্রবেশ করেছিলেন তিনি একজন মৌলবী। তোমাদের বাড়ির পেছনে যে ভাঙা মসজিদটা দেখছো, এককালে তিনি ওখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। তোমাদের বাড়িটা এখন যেখানে, সেখানে আগে মসজিদ যাওয়ার রাস্তা ছিল। এই রাস্তা দিয়েই তিনি নিয়মিত যেতেন। এমনকি মৃত্যুর পরেও তিনি নিয়মিত এখান দিয়ে যাতায়াত করতেন। তোমার মেয়ে একদিন সন্ধেবেলা এলো চুলে বারান্দায় বসেছিল। মৌলবী সাহেব তখন মাগরিবের নামাজ আদায় করতে যাচ্ছিলেন। সে সময় ওনার পা তোমার বোনের চুলে পড়ে যায়। তারপরই তিনি ওর শরীরে প্রবেশ করেন। আমি অনেক অনুরোধ করাতে তিনি ওকে ছাড়তে রাজি হন। তারপর শিপ্রা সুস্থ হয়ে যায়। বর্ধমানে ওর বিয়ে হয়ে গেছে। তাই বলছিলাম, পীর বাবার অনেক ক্ষমতা। রাতের বেলা মানুষকে খেতে যাবার কথাটা বলতেই সবিতা দেবী বললেন, সে যাবে যাও, বাধা আমি দেব না। তবে আমার ইচ্ছে গুরুদেব আসলে একটা পুজো করিয়ে তারপর তোমাদের রওনা করাবো। বাচ্চাটার ওপর যে কোন হাড় চুন্নির নজর পড়েছে, যেখানেই যাও আর নিস্তার পাবে না। ও তোমার বাচ্চাকে ঠিক টেনে নেবার চেষ্টা করবে। কথাটা শুনে দুজনেরই বুক কেঁপে উঠল। খেয়ে দিয়ে ঘরে এসে ওরা দেখল
বাচ্চাটা কেমন যেন ছটফট করছে, ওর দম যেন আটকে যাচ্ছে। দোলন দেখলো অহনার গলায় মাদুলিটা চেপে বসে গেছে। ও তাড়াতাড়ি ফাঁসটা টেনে আলগা করে দিল। মাদুলির কালো কারের ফাঁসটা ছোট বড় করা যায়, এমনভাবে কীটটা বাঁধা যে কীটের নিচের কালো কবরটা ধরে টানলে সেটা ছোট হয়ে যায়। মেয়েটা মনে হয় ফাঁসটা টেনে টাইট করে ফেলেছিল। মেয়ে নয়, আর চুন্নির কাজ এটা। শয়তানি আমার মেয়েটাকে ছাড়বে না। এসব এসব মাদুলি টাদুলিতে কোনো কাজ হবে না বলে মাদুলিটা ছুঁড়ে ফেলে দেয় দোলন। সুশোভনের মনে হলো ঘর অন্ধকার কোণ থেকে একটা আবছা ছায়া যেন জানালা দিয়ে বেরিয়ে গেল তার গায়ের পাশ দিয়ে। সেই সঙ্গে এক ঝলক ঠান্ডা হাওয়াও যেন তার গায়ে ঝাপটা মেরে গেল। দোলনকে আর কিছু বলল না সুশোভন। রাত হয়েছে, সবাই শুয়ে পড়েছে। স্থির হয়েছে কাল ভোরেই ওরা এখান থেকে বেরিয়ে যাবে, কোনোভাবেই আর এখানে থাকবে না। এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়ল দুজনে। জলের তেষ্টায় ঘুমটা ভেঙে গেল সুশোভনের। ঘড়ির কাঁটা প্রায় 3টে ছুঁই ছুঁই, কিন্তু হ্যারিকেনের মৃদু আলোয় দেখল অহনা বিছানায় নেই। ও ধাক্কা দিতেই দোলন ধর্মর করে উঠে বসল। তারপর চিৎকার করে উঠল, বাবি, বাবি কোথায়? সুশোভন ঘর থেকে বেরিয়ে হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। চিৎকার করে সবাইকে ডাকলো। বাকিরা বাইরে বেরিয়ে আসতেই দোলন বলল, পিয়ালি কোথায়? তাই তো, পিয়ালি গেল কোথায়? সবাই বেরিয়ে এসেছে অথচ পিয়ালি নেই। এমন সময় পেছনের পুকুর পাড় থেকে পিয়ালির আর্তনাদ শোনা গেল। সবাই ছুটল বাড়ির বাইরে। চারিদিকে খুটখুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু যখন দেখা গেল তখন একসাথে এতগুলো বড় বড় মানুষ দাঁড়িয়ে পড়ল থম মেরে। পুকুরের জলে একটা লম্বা ছায়ামূর্তি, একটা ভেজা ঘোমটায় পুরো মুখটা ঢাকা। তার বুক অব্দি জলে চাঁদের আলো পড়ে ঝলমল করছে। তার বাঁ দিকে কোলে ধরা অহনা। বাচ্চা মেয়েটা খুব যেন মজা পেয়েছে, এমনভাবে খিলখিল করে হাসছে। আর ছায়া মূর্তিটার হাড়ের মতো সরু লম্বা ডান হাতটা তখন পিয়ালির মটকানো গলাটা চিপে ধরে আছে। তার নিষ্প্রাণ দেহটার কেবল ওপরের অংশটার জলের ওপর ভাসছে। দোলন চিৎকার করে উঠল, আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তবে তবে শুধু শুধু কেন আমার মেয়েটাকে মারবে? আমি তোমার মেয়েকে মারতে চাই না। শুধু ও কেন, কোনো বাচ্চাকেই আমি মারিনি। আমি শুধু ওদের কাছে আসি, খেলা করি। আমি একজন মা, তাই সন্তান হারানোর যন্ত্রণা আমি বুঝি। তাহলে আমার বৌদিকে কে মেরেছিল? তোমার মাকে প্রশ্ন করো। অবাক হয়ে গেল সবাই। সবিতা দেবী কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন। তোমার দাদা আমায় অনেক কিছু বললেও আমি কিচ্ছু করিনি। কিন্তু তোমার মা মেয়ে হওয়ার জন্য তোমাদের বড় বউকে বাচ্চা সমেত পুড়িয়ে মারে, আর দোষ দেয় আমার ওপর। তোমার মা ভেবেছিল ছেলের আবার বিয়ে দিয়ে নাতির মুখ দেখবে, নইলে যে বংশ রক্ষা হবে না। আমায় ক্ষমা কর, আমায় ক্ষমা কর তোরা। আমি নাতির জন্য একেবারে পাগল হয়ে উঠেছিলাম। তোদের দাদা আমার দোষটা বুঝতে পেরে বাড়ি ছেড়ে চলে যায়। ও পরে আমায় চিঠি লিখে জানিয়েছিল যে ওর বউ বাচ্চার খুনি কে সেটাও জানে। ক্ষমা কর, আমায় ক্ষমা কর। সেটা আমি ওকে জানিয়েছিলাম। আর
পিয়ালির বাচ্চাটা কিভাবে মরলো? সেটাও তোমার মায়ের কাজ। তবে পিয়ালিরও তাতে সায় ছিল। সে ভেবেছিল ওর ছেলে হবে, কিন্তু মেয়ে হওয়ায় নিজেই মেনে নিতে পারেনি। আতুর ঘরে যখন দেখলো ওর শাশুড়ি বাচ্চাটার মুখে বালিশ চাপা দিচ্ছে, তখন বাধা দেয়নি। ও ভেবেছিল ও আবার সন্তানের জন্ম দেবে, কিন্তু ভাগ্যের পরিহাস, তার আগেই ওর বর মারা গেল। কিন্তু আমার মেয়েটার এরকম বারবার হচ্ছিল কেন? তোমার উপস্থিতি আমি টের পেয়েছি। তোমরা এখানে আসার পর যখন দেখলাম তোমার বাচ্চার উপর পিয়ালির নজর পড়েছে, তখন থেকেই আমি ওকে আগলে রাখতে শুরু করি। তোমাদের বিছানা থেকে প্রথমে বাচ্চাটাকে ফেলে দেওয়ার চেষ্টা করে ও। আমি বাঁচাই, বাচ্চারা আমায় দেখতে পায়। ওর সাথে আমি প্রায় খেলতাম। তারপর একদিন শিকের দড়ি পটি দিয়ে কেটে ও দুধের হাঁড়ি মেয়েটার ওপর ফেলতে যায়। আমি ধাক্কা মেরে ওকে সরিয়ে বাচ্চাটাকে বাঁচাই। এরপর পীর বাবার দেওয়া মাদুলির বদলে ও আলাদা করে বাঁশ দেওয়া যায় এমন একটা মাদুলি মেয়েটার গলায় পরিয়ে দেয়। আমি সেটাও হালকা করে দিই। তোমরা যখন বাচ্চাটার কাছে থাকতে না, তখন ও এগুলো করতো। কিন্তু কেন? সুশোভন প্রশ্ন করল। উত্তর এলো শ্যামলীর থেকে। ছোট বৌদি খুব হিংসুটে, বিশেষ করে কেউ স্বামী সন্তান নিয়ে সুখে ঘর করছে এটা দেখেও সহ্য করতে পারে না একদম। আমি নিজে বেশ কয়েকবার এটা টের পেয়েছি। তোমরা আসার পর এই নিয়ে আমায় অনেকবার বলেওছে। কিন্তু কিন্তু আজ ওকে মারলে কেন? আজ তোমরা যখন ঘুমিয়ে পড়েছিলে, তখনও তোমাদের পাশ থেকে বাচ্চাটাকে তুলে নেয়। ভেবেছিল ওকে পুকুরে ডুবিয়ে মারবে। অনেক সুযোগ দিয়েছে ওই পাপিষ্টাকে। এবারে তাই আমি ওকে শেষ করে দিয়েছি। যেখানে যেখানে দেখবো বাচ্চা মেয়েদের এইভাবে মেরে ফেলা হচ্ছে, সেখানে সেখানে এই হাড় চুমি আসবে তাদের গলা টিপে মারতে। সেই ছায়ামূর্তিটা অহনাকে সাবধানে পুকুর পাড়ে নামিয়ে সবার চোখের সামনে আস্তে আস্তে এক পা করে কাজল কালো জলের আধারে তলিয়ে গেল। একটা ঠান্ডা হাওয়ার স্রোত যেন বয়ে গেল সবার গা ঘেঁষে। মাটিতে লুটিয়ে পড়লেন সবিতা দেবী। দিনের আলো আর দেখতে পেলেন না তিনি। তার চোখ চিরকালের মতো বন্ধ হয়ে গেল। পূবের আকাশের সূর্যের লাল আভা হালকা লাল রং গুলে দিয়েছে পুকুরের জলে। সেই জলে ভাসছে এক নারীর দেহ, যে নিজের কৃতকর্মের ফল ভোগ করেছে। আপনারা শুনলেন সাগর কুমার পাঠকের লেখা বাঁকুড়ার ভৌতিক ঘটনা। গল্পটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিস শো ইজ স্পন্সার্ড বাই দি মেম্বার্স অফ 221 বিহারিসন রোড। সোনিয়া ডি দত্ত, সৈকত ভূঁইয়া, শেখ শামসুদ্দিন, সারা এডেন, মোহাম্মদ ওয়াসিম খান, অভিজিৎ ভকত, বিদিশা মুখার্জি, জয়নাল মল্লিক, ট্রাভেল উইথ এমটিভি রাইডার, কুনাল রয়, সায়ন পাল, জয় রাজ, সমৃদ্ধা দাস, সুব্রত জানা, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, AR এন্টারটেন রাজবংশী, দীপায়ন ঘোষ, রিয়া সাহা, সোমনাথ মণ্ডল, সন্দীপন কোলে, সৌভিক দাস, শুভম মণ্ডল, ঋষভ মণ্ডল, মঞ্জুর লস্কর, হরিদাস কীর্তনিয়া, বাপ্পা মাঝি, ফায়ার আইস গেমিং, ওয়ান্ডারার কমিউনিটি, অয়ন সাহা, রোহিত প্রধান, আর্ণ, জয়ন্ত ঘোষ,
ইন্ড এক্স বুদ্ধদেব, অঙ্কন KUS গেমিং YT, রশনি.14, ASR, লেটস বিগন, শুভঙ্কর বার, দীপায়ন মাহাতো, শুভজিৎ বসাক, কৌস্তব পান, কুমার গৌরব চক্রবর্তী অফিসিয়াল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেম্বার হওয়ার জন্য। আর খুব তাড়াতাড়ি আমরা মাসে একটা করে ছোট্ট কন্টেন্ট আনবো। তাহলে দেরি না করে তাড়াতাড়ি মেম্বার হয়ে যান আর শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।